বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন, সহিংসত কারফিউ জারি সহ সাম্প্রতিক ঘটনাবলী উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ব্রিফিংয়ে। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। We urge the authorities to ensure the protection and safety of all protesters and to create an environment where the rights to freedom of সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা আন্দোলন তীব্র রূপ ধারণ করে বৃহস্পতিবার। আগের দিন পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষে নিহতদের মৃত্যুর প্রতিবাদে আন্দোলনকারীরা এদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নামে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে, সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে, কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে, যত লাশ পড়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত। এর জবাব আমরা। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। সরকারকে শিক্ষার্থী হত্যার বিচার এবং উপায়গুলো বলতে হবে, সেই সাথে দিশাহারা হয়ে যাচ্ছে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের চাপে। প্রিয় দর্শক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারবেন। সেই সাথে গোলাম মাওলা রনি সাহেব কিন্তু শেখ হাসিনাকে কঠিনভাবে চাপ দিয়েছে এবং শেখ হাসিনা ফেঁসে যাচ্ছে। গোলাম মাওলা রনি সাহেব কী বলেছে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও সম্পূর্ণ আপনারা বিস্তারিত দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলছি না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাচ্ছি। বিস্তারিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। সহিংসত কারফিউ জারি সহ সাম্প্রতিক ঘটনাবলী উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ব্রিফিংয়ে। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পেন্টাগনের এই মুখপাত্র জানান, তারা বাংলাদেশের চলমান পরিস্থিতি নজরে রেখেছেন, সবাইকে শান্ত থাকার আহ্বান জানান, সেই সাথে সহিংসতা অব্যাহত থাকুক সেটা তারা দেখতে চান না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ইস্যুতে যা বলছে তিনিও সেটাই বলতে চান বলে জানান। মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে, সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে, কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে, যত লাশ পড়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত। এর জবাব আমরা চাচ্ছি। দ্বিতীয়ত, প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল। এই ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না। তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণী সংলাপ চাচ্ছি এবং আমরা কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে, তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে হতাহত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে 2 দিনের একটি আলটিমেটাম দিচ্ছি ওই 4টি জরুরি দাবি নিয়ে। আমাদেরকে আজকে প্রেস ব্রিফিংয়ে মাননীয় আইনমন্ত্রী বলছেন ক্লাসে ফিরে যেতে। আপনি পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভরিয়ে রেখেছেন, আপনি হল বন্ধ করে রেখেছেন, আমরা কোথায় যাবো? মানে আপনাদের কথা তো প্রাসঙ্গিকতা থাকতে হবে। সেই জায়গা থেকে আমাদের 4টি জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি। আমরা 2 দিনের একটি আলটিমেটাম দিচ্ছি। আমরা চাই বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই পরিবেশটি তৈরি করা হোক এবং আমরা সকলেই যেন শুক্রবারে বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীরা ফিরে যেতে পারি। শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারি, তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে এগুলো শুধু ডাল গল্প হিসেবেই থেকে যাবে, কোনো লাভ নেই। সেই জায়গা থেকে আমাদের 4টি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি। 1, ইন্টারনেট সচল করতে হবে। 2, কারফিউ উইথড্র করতে হবে। 3, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং 4, যেটা হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয়, সারা বাংলাদেশে যারা এই কোটার যৌক্তিক সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলি, আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয়, কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয়, কখন আমাদের উপরে নারীদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয়। সো এই 4টি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয়, তাহলে বাকি যে আমাদের 8টি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে, সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেটি তৈরি হবে। এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলে দিতে চাই, বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কিনা, আমরা ক্যাম্পাসে যাব কিনা, আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব, এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে
আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে। সরকার যদি চায় এটি বৃহস্পতিবার করতে পারে, সরকার যদি না চায় তাহলে অনেক কিছু সময় করতে পারে। We urge the authorities to ensure the protection and safety of all protesters and to create an environment where the rights to freedom of expression and peaceful assembly can be freely exercised. And he calls for all acts of violence to be investigated promptly, transparently, and impartially, and for those responsible held to account. The one thing I do want to add, because we've seen our colleagues on the ground in Bangladesh have seen reports of disturbing reports of UN-marked vehicles that may have been used during the developments we've seen in Bangladesh over the last few days. It's important for us to stress that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with this insignia only when they are performing mandated tasks as part of a UN peacekeeping or UN political mission, and within the context of the deployment of any UN mission. Our serious concern in this regard has been conveyed to the relevant authorities in Bangladesh by our colleagues. সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা আন্দোলন তীব্র রূপ ধারণ করে বৃহস্পতিবার। আগের দিন পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষে নিহতদের মৃত্যুর প্রতিবাদে আন্দোলনকারীরা এদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নামে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ছাত্রদের সাথে অন্যান্য বিক্ষোভকারীদেরও যোগ দিতে দেখা যায়। বৃহস্পতিবার সারাদিনই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলে। ঢাকার ভেতরে উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এলাকায় ব্যাপক সংঘর্ষ চলে প্রায় সারাদিনই। সংঘর্ষে শুধুমাত্র উত্তরাতেই অন্তত 8 জন মারা যান। দুপুরে এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাংলাদেশ টেলিভিশন ভবনের একাংশে আগুন জ্বালিয়ে দেয়। বন্ধ হয়ে যায় বিটিভির সম্প্রচার। বৃহস্পতিবার বিকেলে কোটা সংস্কার বিষয়ক আদালতের রায়ের তারিখ এগিয়ে আনার কথা জানান আইনমন্ত্রী। আন্দোলন থামাতে ছাত্রদের অনুরোধ জানান। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। রাতে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে দুপুরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল ইন্টারনেট বিচ্ছিন্ন করার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সারাদিন চলা সংঘর্ষে সারা দেশে মারা যান অন্তত 26 জন, আহত হন 1,500-এর বেশি। ঢাকার বাইরে চট্টগ্রাম, রংপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মাদারীপুর সহ আরও বেশ কিছু জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় তীব্র মাত্রায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দমাতে ঢাকার বিভিন্ন জায়গায় র্যাব ও পুলিশ হেলিকপ্টার দিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি সরকারি ভবনে। অনেক জায়গাতেই টিয়ারশেল, রাবার। বাংলাদেশ উত্তাল এবং একটার পর একটা অভাবনীয় ঘটনা ঘটে যাচ্ছে। করুণ, নির্মম, হতাশাব্যঞ্জক। আবার যে রূপ, বাঙালির যে রূপ কখনো কেউ দেখেনি, তো সেই রূপ এই সময়টিতে এসে জাতির সামনে আবার নতুন করে উদ্ঘাটিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছেন তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তান বিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, পরবর্তীতে বঙ্গবন্ধুর জমানাতে বঙ্গবন্ধু রেজিমের বিরুদ্ধে যুদ্ধ, জাসদের উত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদ জমানাতে, আরও অনেক কিছু। বিশাল ইতিহাস এবং বিশাল ঐতিহ্য নিয়ে আমাদের গর্বের ধন ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে দাঁড়িয়েছিল, এবং সেখানে সে 2009 থেকে আজ অবধি বা তারও আগে 2001 থেকে 2006 পর্যন্ত যেভাবে প্রথমে ছাত্রদল অর্থাৎ বিএনপির সেই শের জামানাতে ছাত্রদল যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল সেখানে, তারপর আবার 2009 থেকে এখন পর্যন্ত যেভাবে ছাত্রলীগ একক কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠিত করে ফেলেছিল, তাতে সকলের মধ্যে হতাশা ছিল প্রবল যে এই বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ বোধহয় শেষ হয়ে গেল। কিন্তু কোটা বিরোধী আন্দোলন এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সঙ্গে শিক্ষকদের আন্দোলন সব মিলিয়ে পুরো জুলাই মাসটিকে এই জাতির সামনে একটি নতুন রূপে উপস্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। এই বিশ্ববিদ্যালয় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। এখানকার যারা ছাত্র এবং ছাত্রী তাদের সবাইকে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সতীর্থ, ঊর্ধ্বতন সতীর্থ, বড় ভাই হিসেবে, স্নেহের ভাই হিসেবে মেনে নেয়। ফলে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অতীতে যেভাবে সারা বাংলার ছাত্র সমাজ জেগে উঠেছিল, এবারও এই কোটা বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ চলছে। সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বলতে গেলে দীর্ঘদিন শাসন ক্ষমতা পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন।
নেতিবাচক অনেক কর্ম তারা করেছে এবং অনেক কিছু তারা হজম করেছে। তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যাকে বলা হয় সর্বনিকৃষ্ট পন্থা তারা অবলম্বন করে তিনটির নির্বাচনের রেজাল্ট শিট এই জাতির উপর চাপিয়ে দিয়ে দিব্যি আরামে পায়ের উপর পা তুলে তারা দুলাচ্ছিল। তাদের যত রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে সবাইকে রীতিমতো একেবারে বাবার নাম ভুলিয়ে দিয়ে রাজনীতির মাঠ থেকে যেভাবে তাদেরকে দূরে রেখেছে, তাদের আসলে আতঙ্কিত হওয়ার মতো এই মুহূর্তে তেমন কিছুই ছিল না। তো সেখানে যখন শিক্ষকদের আন্দোলনটি এলো, তারপরে তার সঙ্গে সঙ্গে যুগপৎভাবে এই যে কোটা বিরোধী আন্দোলন, যদিও কোটা বিরোধী আন্দোলনটি আগে শুরু হয়েছিল, কিন্তু শিক্ষকদের আন্দোলনটি একেবারে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে কোটা বিরোধী আন্দোলন রীতিমতো তেলে বেগুনে জ্বলিয়ে ওঠে সারা বাংলায়। এবং এই আন্দোলনকে সামনে রেখে এখন বাংলাদেশের কোনো দল মত নেই, সকল দল এবং মত সবাই মাঠে নেমে গিয়েছে। বিএনপি সরাসরি সমর্থন দিয়েছিল। তারপর নীতিগতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিএনপির যত অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকে মাঠে থাকার জন্য নির্দেশনা জারি করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে ইতিমধ্যে বিএনপির অফিস রেইড হয়েছে। আজকে আমি ভিডিও করছি পবিত্র আশুরার দিনে, তার আগের দিন রাতে। এরপর আজকে যে গায়েবানা জানাজা ছিল সেখানে বাইতুল মোকাররমে বিএনপি নেতাদের উপর ধরপাকড়, জুলুম নির্যাতন, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো বিএনপি জেনে শুনে এবং বুঝে এই ঝুঁকিটা কিন্তু এই মুহূর্তে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশের সয়লাভ এবং ছাত্রলীগের যারা ছেলেরা রয়েছেন, মেয়েরা রয়েছেন, তারা অনেকেই হল ত্যাগ করেছেন, অনেকে বের করে দেওয়া হয়েছে, অনেকে ভয়ে চলে গেছেন, অনেকে স্বেচ্ছায় বুদ্ধিমত্তা দেখিয়ে চলে গেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভাবনীয় ঘটনা ঘটেছে। গত সেই 2009-এর পর থেকেই প্রথম ছাত্রলীগের নেতাকর্মীদের মনে এমন ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা হলে এবং ক্যাম্পাসে এই মুহূর্তে নিরাপদ বোধ করছে না। পুরো ক্যাম্পাস পুলিশে একেবারে পুলিশ আর অন্য, চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ, তার সঙ্গে আবার যুদ্ধাবস্থায় আমাদের বর্ডার গার্ড, সেই যারা খুবই বীরত্ব দেখান বিজেপি, আমাদের মায়ানমার সীমান্তে তাদের বীরত্বের জন্য তারা সর্বমহলে আলোচিত। ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়টিতে তারা যে সকল বীরত্ব দেখান বিজেপি, তো এই বীরত্ব জাতির যাকে বলা হয় মহাগর্বের বিষয়। তো সেই বীর বিজেপি তারা তাদের বীরত্বের পুরো পরাকাষ্ঠা দেখানোর জন্য এখন আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে দাঁড়িয়ে আছেন। এর আগে তারা বীরত্ব দেখানোর জন্য নীলক্ষেতে এবং ঢাকা কলেজের সামনে খুব চেষ্টা করেছিলেন এবং সেই বীরত্ব দেখাতে গিয়ে তারা কিভাবে বীরের মতো আচরণ করেছেন তা আমরা এখন বিভিন্ন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি। পত্রিকা এবং গণমাধ্যমের খবর বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে। আজকে বন্ধের দিন, আগামীকাল যখন আবার চালু হয়ে যাবে কর্মযজ্ঞ, তখন বোঝা যাবে যে আজকের এই যে পুলিশি অ্যাকশন, এই পুলিশি অ্যাকশনের ফলাফলটা আসলে আগামীকাল কোন পর্যায়ে চলে যাবে। তো এখানে যে জিনিসটি খুব উল্লেখযোগ্য সেটি হলো সরকার যে পথে এগোচ্ছে সেটি হলো খুবই গতানুগতিক, নতুন তাদের কিছুই নেই। তাদের অনুগত প্রশাসন, তাদের অনুগত ছাত্র সংগঠন, তাদের অনুগত পুলিশ বাহিনী এবং এই যে বিজেপি, তাদেরকে ব্যবহার করে অতীতে তারা যেভাবে সফলতা পেয়েছে ঠিক একই প্রক্রিয়াতে তারা এইবার চেষ্টা চালাচ্ছে, যা কিনা ইতিমধ্যে অলমোস্ট 90% মাঠে মারা গিয়েছে। অর্থাৎ তাদের সকল চেষ্টা প্রচেষ্টা 90% মাঠে মারা গিয়েছে। আর যারা আন্দোলনকারী তাদের ভবিষ্যৎ কী হবে জানি না, কিন্তু এখনও পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে তাদের সফলতা 90% চেয়েও বেশি। এবং এই সফলতা ক্রমশ বিস্তার লাভ করছে সাধারণ মানুষের মধ্যে, পেশাজীবীদের মধ্যে, শ্রেণী পেশার মধ্যে এবং প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ দুটো সংগঠন, একটা হলো হেফাজতে ইসলামী বাংলাদেশ এবং যাকে বলা হয় চরমোনাই। তো সবাই মাঠে নেমেছে। এই দুটো সংগঠন এখনও পর্যন্ত প্রকাশ্যে নামেনি, তবে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে এদের অনেক নেতাকর্মী এবং এদের অনেক যাকে বলা হয় শুভানুধ্যায়ী, তারা কিন্তু এই আন্দোলনকে সংহতি প্রকাশ করে অনেকে মাঠে নেমেছেন এবং অনেকে দোয়া করছেন যার যার মতো অবস্থান থেকে। তো এই দুটো সংগঠন যদি ঘোষণা দিয়ে মাঠে নেমে যায় তাহলে এই যে বর্তমান চলমান যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এটি রীতিমতো গণ অভ্যুত্থান বললে ভুল হবে, গণবিস্ফোরণে রূপান্তরিত হবে। গণ অভ্যুত্থানের একটা রূপ আছে, আর গণবিস্ফোরণের যে রূপ এটি আরও ভয়াবহ। তো সেই জিনিসটি যেন না ঘটতে পারে এজন্য সরকারের যে বিভিন্ন সংস্থা রয়েছে তাদের তৎপরতার কোনো অভাব নেই। এই দুটো সংগঠনকে নিবৃত রাখার জন্য, দূরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং এই দুটো
প্রতিষ্ঠানের সঙ্গে অর্থাৎ চরমোনাই এবং হেফাজত ইসলামী বাংলাদেশের সঙ্গে যাকে বলা হয় আওয়ামী লীগের যে সম্পর্ক এবং আওয়ামী সরকারের যে সম্পর্ক এটি অম্ল মধুর। কখনো তাদের মধ্যে বন্ধুত্বের গুজব শোনা যায়, কখনো তাদের মধ্যে শত্রুতার ঘটনাও দেখা যায়। এবং আওয়ামী লীগ দ্বারা হেফাজত ইসলামী নেতাকর্মীরা যেভাবে কষ্ট পেয়েছেন, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যেভাবে অপমানিত হয়েছেন, এদের সেই বেদনা কিয়ামত পর্যন্ত যাবে না। কিন্তু তারপরও হেফাজতের এক শ্রেণীর নেতা আছেন যারা সরকারের সঙ্গে খুবই সম্পর্ক রক্ষা করে চলেন এবং তাদেরকে সরকারের দালাল হিসেবে হেফাজতের অনেক নেতা তাদেরকে গালাগাল করেন এবং যারা গালাগাল করেন তাদের একটা বিরাট অংশ সুদীর্ঘকাল ধরে জেলে পৌঁছেছেন এবং সাম্প্রতিক সময় অনেকেই জেল থেকে কয়েকদিন আগে মাত্র ছাড়া পেয়েছেন। আপনারা জানেন যে যারা জেল খাটেন, বিশেষ করে হুজুরদের মধ্যে, ধনাঢ্য ব্যবসায়ীদের মধ্যে কিংবা কবি সাহিত্যিকদের মধ্যে যারা খুব আরাম আয়েশ করেন, তাদের কাছে জেল একটা ভয়ঙ্কর বিষয়। দ্বিতীয়বার তারা সেখানে যেতে চান না। তো কাজেই এই যে যারা কয়েকদিন আগে আওয়ামী লীগের নৈতিক বিএনপির যে সকল নেতা, হেফাজতের যে সকল নেতা কয়েকদিন আগে জেল থেকে বের হয়েছেন, তাদের সামনে যখন আবার জেলের ভয় দেখানো হয়, সঙ্গতের কারণে তাদের মধ্যে এক ধরনের একটা সাইকোলজিক্যাল সমস্যা দেখা দেয়। তো কাজেই যারা সরকার পক্ষে রয়েছেন হেফাজতে তারা তো আছেনই, আর যারা সরকার বিপক্ষে রয়েছেন তারা রিয়াক্ট করার জন্য আরও পরিবেশ পরিস্থিতি এবং সময় সুযোগের অপেক্ষা করছেন। এটা সত্য কথা। আর এই সুযোগটাই সরকারের যারা লোকজন রয়েছেন তারা ভয় দেখানোর জন্য ব্যবহার করছেন। অন্যদিকে সেই যে চরমোনাই, তো চরমোনাই বরিশালের যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় খুবই তারা কষ্ট পেয়েছেন। তাদের এক পীর সাহেবের উপর যে নির্যাতন করা হয়েছে অভাবনীয়, যা কিনা মুরিদদের যে মন হৃদয় খান খান করে দিয়েছে। এবং পীর সাহেব থেকে শুরু করে অন্য যারা রয়েছেন নেতা, তারাও সুযোগ খুঁজছেন কী করে সরকারের বিরুদ্ধে একটি আন্দোলনে ঝাঁপিয়ে পড়া যায় এবং সরকারকে তারা শিক্ষা দিতে চান। তো কাজেই বরিশালের মানুষ তাদের জিদ থাকে বেশি, কনস্পিরেসি তুলনামূলকভাবে কম বুঝেন। যারা বলেছেন সরকারের সাথে সম্পর্ক, তারা কী করে বলেছেন জানি না, তবে এখন সেই যে তাদের মনস্তাত্ত্বিক যে বিষয় রয়েছে এবং তারা যেভাবে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে ভবিষ্যতে তারা সরকারের বন্ধু হবেন এটি কল্পনা করা যায় না। তো কাজেই তারা কৌশল অবলম্বন করছেন এবং অপেক্ষা করছেন। এবং এই দুটো সংগঠন যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এই যে যুগপৎ আন্দোলন চলছে, সেই আন্দোলন কিছুটা হলেও যাকে বলা হয় সরকার সুবিধা পাবে। আর যদি এই দুটো সংগঠন নেমে যায়, তাহলে এই আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে এবং সেই আন্দোলন কোন অনিশ্চয়তার দিকে নিয়ে যায় এবং সরকারকে কোন পরিণতির দিকে নিয়ে যায় সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। সব সম্ভবের বাংলাদেশ 1 ঘন্টা আগেও যা কল্পনা করা যায় না, এই বাংলাদেশে 1 ঘন্টা পরে এইরকম রোজকে আমাদের আলামত অতীতকালে বহুবার ঘটেছে। কাজেই বাংলাদেশেও সেই ঘটনা অনাগত দিনে যে ঘটবে না সে কথা কিন্তু বলা যাচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।